মহারানীর ঘোষণাপত্র। দশম শ্রেণীর ইতিহাস থেকে আজ আমরা এই বিশেষ বিষয়টি নিয়ে আজকে আমরা জাম্প ক্লাসরুমে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক জাম্প ম্যাগাজিনের জাম্প ক্লাসরুম। 1858 সালে মহারানীর ঘোষণাপত্র কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। মহারানী ভিক্টোরিয়া সুদূর ইংল্যান্ডে বসে ভারতের শাসনভার গ্রহণ করার পিছনে কিন্তু অবশ্যই কিছু রাজনৈতিক এবং সামাজিক কারণ ছিল। প্রথমে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। 1857 সালে ভারতবর্ষের একটি বিশেষ ঘটনা ঘটেছিল, যাকে আমরা বলি মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহ কিন্তু চারিত্রিকভাবে সারা দেশকেই প্রায় জুড়ে নিয়েছিল। হ্যাঁ, কিছু অংশ অবশ্যই বাদ ছিল, কিন্তু অলমোস্ট গোটা দেশের মধ্যেই কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। তাই বলা যেতে পারে বা বহু ঐতিহাসিকই মনে করেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটা ছিল একটা প্রথম পদক্ষেপ। এই বিদ্রোহ যে শুধু ভারতীয়দের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল তাই নয়, ব্রিটিশ শক্তি কিন্তু ভারতীয়দের মধ্যে প্রথম সংঘবদ্ধতা দেখেছিল। অর্থাৎ ভারতীয়রা যে ঐক্যবদ্ধ হলে কি বিপুল চেহারা নেবে, কি সাংঘাতিক ভয়াবহতার রূপ, তা সম্পর্কে কিন্তু ব্রিটিশ শক্তি প্রথম আঁচ করেছিল। এবং ভারতীয়দের এই ঐক্য ব্রিটিশ শাসনে যে দাঁড়ি টানতে পারে, এটাও কিন্তু সেই সময়ই তারা বুঝতে পেরেছিল। এবার আমরা একটু সামাজিক প্রেক্ষাপটটা আলোচনা করব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একটা দেশ। তাদের দেশে শিল্প বিপ্লব ঘটেছে, তাদের দেশে অনেক এগিয়ে গেছে বিজ্ঞানে, সংস্কৃতিতে, সব কিছুতেই তারা আমাদের থেকে অনেক আগে এগিয়ে গেছে। এখন তারা যখন ভারতবর্ষে আসে তখন ভারতের অবস্থা কি? একটা বিরাট দেশ, কিন্তু কেউ কারোর সাথে কোনো রকমভাবে যুক্ত নয়। সবাই যেন আলাদা আলাদা ইউনিটের মতন বিরাজ করছে এবং তাদের কারোর মধ্যে কোনো ঐক্যবন্ধন নেই। সব থেকে বড় কথা, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় তখন দাঁড়িয়ে, এবং ভারতের মধ্যে বিভিন্ন ধর্ম, জাতিভেদ, লিঙ্গভেদ, প্রচুর ভেদাভেদ, বৈষম্য রয়েছে এবং একে অপরকে ঘেন্না করছে, একটি জাতি অপর জাতিকে হিংসা করছে। তাহলে এই হচ্ছে ভারতবর্ষের সেই সময়কার অবস্থা। অসম্ভব কুসংস্কারে আবদ্ধ একটি দেশবাসী। এই অবস্থায় যখন ব্রিটিশরা আসে তখন তাদের প্রাথমিক উদ্দেশ্য কিন্তু ছিল তাদের ব্যবসা বাণিজ্যকে আরও উন্নতি করা। তাই 1757 আগে, অর্থাৎ পলাশির যুদ্ধের আগে, তারা কিন্তু মূলত ব্যবসা বাণিজ্যটাই করতো। এবার যখন তারা পলাশির যুদ্ধে জিতে যায়, তারপর থেকে কিন্তু তাদের মনোবল বাড়তে থাকে। তারা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে তাদের শাসন, সাম্রাজ্য প্রসার ঘটাতে শুরু করে। এবার দেশের যে প্রান্তেই যায় সেখানেই গিয়ে তারা বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক ইস্যুতে জড়িয়ে পড়ে। এখন এই পরিস্থিতিতে তারা বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজও যেমন করেছে, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে এই উন্নয়নমূলক কাজ ভারতীয় গোঁড়া সমাজ কিন্তু তা মেনে নিতে পারেনি। যেমন ধরো, সতীদাহ প্রথা রোধ, বাল্যবিবাহ দমন করা, বিধবা বিবাহের সূচনা করা, নারী শিক্ষা বিস্তারমূলক বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজও যেমন করেছে। আবার হিন্দু গোঁড়া হিন্দু সমাজে যখন খ্রিস্ট ধর্মের প্রচার করেছে, তা কিন্তু হিন্দু ধর্মের গোঁড়া মানুষদের কাছে একটা কুচোখে দেখেছে। অর্থাৎ এই যে সামগ্রিক ব্যাপারটা, সামাজিক উন্নয়নের যে সমস্ত ঘটনাগুলো আমি বললাম, সেগুলোকেও কিন্তু সেই সময় ভারতীয় গোঁড়া সমাজ খুব একটা ভালোভাবে দেখেনি বা মেনে নেয়নি। এবং ফলে এই হিন্দু সমাজ কিন্তু ভেতরে ভেতরে ব্যাপক ক্ষুব্ধ হচ্ছিল এই ব্রিটিশদের উপর, এবং ব্রিটিশদের শাসন তাদের মনে ক্ষোভ, অসন্তোষ ক্রমশ বাড়াচ্ছিল। এখন এই পরিস্থিতি যাতে আরও খারাপ দিকে না পৌঁছয়, তাই স্বয়ং রানী ভিক্টোরিয়া মহাবিদ্রোহ শেষ হতেই 1858 ভারত শাসন আইনের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার 1858 সালের 1 নভেম্বর নিজের হাতে তুলে নেন। এবং এই সময় আরও একটি ঘটনা ঘটে যে গভর্নর জেনারেল যে পদটা ছিল তার পরিবর্তে ভাইসরয় উপাধি নিয়ে এই গভর্নর জেনারেল শাসনের দায়িত্ব নেন। অর্থাৎ যিনি ভাইসরয় তিনিই কিন্তু গভর্নর জেনারেল। অনেকেই ভুল করো বা বুঝতে পারো না, এটা কিন্তু কোনো ডিফারেন্ট পদ নয়। লর্ড ক্যানিং কিন্তু প্রথমে গভর্নর জেনারেলই ছিলেন। এই ঘটনার পর তিনি হয়ে যান ভারতের প্রথম ভাইসরয়।
এখন এই মহারানীর ঘোষণাপত্রের উল্লেখিত কিছু বিষয় আমরা এখানে আলোচনা করছি। প্রথমত, যাতে ভারতবাসী কোনোভাবে ক্ষুব্ধ না হয় সেই দিকটা তাদের দেখতে হবে, না হলে তারা দীর্ঘদিন শাসন চালাতে পারবে না। তাই ব্রিটিশ সরকার ভারতীয় সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। মোটামুটি দেখবে যত ধরনের সামাজিক গঠনমূলক কাজ বা সামাজিক উন্নয়নমূলক কাজ ঘটেছে সেগুলো কিন্তু মূলত এই 1858 আগে। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ রোধ, তারপরে বিধবা বিবাহের সূচনা, এই সব কিছুই মূলত 1858 পূর্বে হয়েছে। লর্ড ডালহৌসির আমলের সত্যবিলোপ নীতি বাতিল করা। জানি আমরা সত্যবিলোপ নীতি কি ভয়ঙ্কর ছিল, যে সত্যবিলোপ নীতিতে কোনো রাজা যদি অপুত্রক হয় তাকে দত্তক নিতে দেওয়া হতো না এবং তার রাজ্যকে গ্রাস করা হতো। এই সাংঘাতিক নীতি কিন্তু ভারতীয়দের মনে ক্ষোভ বাড়াচ্ছিল, তাই এই নীতিকে বাতিল করা হয়। এমনকি দেশীয় নিঃসন্তান বা অপুত্রক রাজাদেরও দত্তকের অনুমতি আবার দেওয়া হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বলা হয় সকল ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হবে। যদিও এটা কতটা হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন রাখে, কিন্তু সেই সময় ভারতের ক্ষোভ প্রশমন করার জন্য কিন্তু এই ধরনের নীতি নেওয়া হয়েছিল। দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবেন ব্রিটিশ সরকার। দেশীয় রাজাদের পূর্বে হওয়া সন্ধি ও তার শর্ত ব্রিটিশ সরকার আবার মেনে নেবে। এমনকি ব্রিটিশ সরকার সাম্রাজ্য বিস্তারে আর আগ্রহী নয় এমন সিদ্ধান্তও জানানো হয়েছিল। যদিও এটা যে কতটা সত্যি আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু এই ধরনের বিষয় কিন্তু মহারানীর ঘোষণাপত্রে উল্লেখিত করা হয়েছিল। আজকের ক্লাসরুম আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ক্লাস? পড়া বুঝতে পারছো? তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। তোমাদের কোন বিষয়ে আরও ডাউট রয়েছে সেই বিষয়েও কিন্তু আমাদের উল্লেখ করতে পারো, আমরা তাহলে সেই বিষয়ের ওপরও তোমাদের ক্লাস রাখতে পারি। যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ক্লাসে।